ঘাটাল মাস্টার প্ল্যান এও ভবিষ্যতের অদূরে। দেব বলছেন যে প্রচারে যাব না যদি 2026-এ না হয়। এর আগে মমতা ব্যানার্জি, তার আগে অভিষেক ব্যানার্জি, দফায় দফায় তো প্রতিশ্রুতি মানেই ভাওতা, সে কথাও মুখ্যমন্ত্রীর থেকে শোনা গিয়েছে। আবারও প্রতিশ্রুতি। দেখবে চায়ের দোকানে লেখা থাকে আজ নগদ কাল ধার, ওই কালটা আর কোনো দিন আসে না, কারণ তুমি যখনই যাচ্ছ সেটা আজ হচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে গিয়ে সেরকম, মানে ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে সেই কুমির ছানাটা যেটা নির্বাচন এলেই দেখাতে হয়। দেব, বিশ্বাস করো আমি দেবের অভিনয়ের একদম ভক্ত নই, কিন্তু দেব রাজনীতির মঞ্চে যে অভিনয়টা করে সেটা যদি স্ক্রিনের সামনে করতো অ্যাকচুয়াল মহানায়ক হতো। দেবের অভিনয়, ক্যামেরার সামনে ওই অভিনয়, এবং সৃজিত বলো, কমলেশ্বর বলো, কৌশিক গাঙ্গুলি বলো, এই যে যারা প্রথিতযশা পরিচালকরা বেঁচে আছেন, তাদের ব্যর্থতা যে তারা ক্যামেরার সামনে, স্ক্রিনের ভেতর এবং আউটডোরে সেই অভিনয়টা বার করে আনতে পারে না, যেটা দেব স্বতঃস্ফূর্তভাবে মঞ্চে দাঁড়িয়ে বলে। ছ্যাবলামো হচ্ছে অ্যাজ আ পার্ট অফ ইয়োর পোর্টফোলিও, তুমি তোমার পদাধিকার বলে, কোট আনকোট, তুমি তোমার পদাধিকার বলে তুমি ঘাটাল মাস্টার প্ল্যানের অন্যতম নির্ণায়ক শক্তি, সেখানে দাঁড়িয়ে তুমি এই জিনিসটা এরকম কুমিরছানা দেখাচ্ছ। সাংসদ একটা জায়গায়, ও প্রথমবারের সাংসদ না, কিন্তু 3 বারের সাংসদ। তিনি বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান এত কম সময়ে হয় না, যদি 26-এ না হয় প্রচারেই যাব। প্ল্যান হয় না, আমি ইমপ্লিমেন্টেশন বলছি না, ছেড়ে দাও, প্ল্যান হওয়ার পরে তো ইমপ্লিমেন্টেশন হবে। আরে প্ল্যানটা কোথায়? তোমার যদি প্ল্যান 15 বছরে না হয়, তাহলে ইমপ্লিমেন্টেশন তো 150 বছরে হবে না। তোমাকে তো বলতে হবে। এবং এ ব্যাপারে আমি একজন কংগ্রেসি হিসেবে আরেকজনের নাম করতে চাই, তার নাম মানস ভূঁইয়া। মানস ভূঁইয়া ঠিক একই জিনিস। মানস ভূঁইয়া তো দেবের থেকে অনেক বেশি পোড় খাওয়া। এই ঘাটাল মাস্টার প্ল্যানকে কুমিরছানা দেখানো তৃণমূলে থাকাকালীন এবং কংগ্রেসে থাকাকালীন উনি করতেন, এবং এটা আমাদেরও ব্যর্থতা। এবং তোমার সঙ্গে যদি কখনো মানসদার দেখা হয়, মানসদাকে প্রশ্ন করবেন যে আপনি কি দেবের কোচিং নিচ্ছেন নাকি? কারণ আপনি যে মাস্টার প্ল্যানের কুমিরছানাটা দেখাচ্ছেন, মানে বা দেখাতেন, দেব তো আপনাকেও ছাপিয়ে যাচ্ছে। এর এই গুরুমারা বিদ্যাটা কি আপনার মানে আপনার কাছে কোচিং টোচিং নিচ্ছে? এই প্রশ্নটা কোনো আমার তরফ থেকে অন্তত। অসংখ্য মানুষ, জল, বাড়ি, ঘর, কি দুর্ভাগ্য বলো তো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সবথেকে বড় কি বলবো জীবন, মানে ওই ভদ্রমহিলার নাম হওয়া উচিত মানে মমতা অজুহাত ব্যানার্জি, মাঝখানে একটা অজুহাত নামের একটা মিডল নেম হওয়া উচিত। ডিভিসি জল ছাড়বার জন্য একটা ম্যানমেড বন্যা, আচ্ছা আমি স্বীকার করে নিলাম। আমাকে একটা কথা বলো, আমার মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আবহাওয়া দপ্তর এই পূর্বাভাস দিয়েছিল যে এখানে আগামী কয়েক মাস বা কয়েক দিন এরকম প্রবল বৃষ্টি হবে। ডিভিসির প্ল্যান আমরা জানি, এবং প্রথমবার এটা হচ্ছে না। বাঁধ ভেঙে গেলে বাঁধের লক গেট খুলতে হয়। আপনি বিকল্প প্ল্যানটা কি করেছেন? আপনি জলা, পুকুর, নদী, খাল বুঝিয়ে ওখানে প্রমোটিং করবেন, এবং সেগুলো আপনার দামাল ছেলেরা করবে। তারপর সেটা উপচে যখন বাড়ি ভেঙে পড়বে, তখন আপনি বলবেন যে হঠাৎ কেন হলো। আজকে শুধু তুমি ঘাটাল বলছো, খানাকুলের কি অবস্থা বলো তো, পাঁশকুড়ার কি অবস্থা বলো তো। আমার যে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জায়গাগুলো, ছোটবেলা থেকে আমি তুমি পড়ে এসছি হচ্ছে গিয়ে বাংলা নদীমাতৃক দেশ। আজকে একটা বুকে হাত দিয়ে কথা বলো তো। আমি একবারও বলছি না যে এই প্রাকৃতিক বিপর্যয়গুলো কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ষড়যন্ত্রে হয়েছে, কিন্তু উন্নতি বা উন্নয়ন মানে তো শুধুমাত্র 25 তলা বাড়ি নয়। উন্নয়ন তো মানুষের জন্যে, উন্নয়ন তো সমাজের জন্যে। তুমি আজকে খাল বুঝিয়ে প্রমোটিং করছো, আদিগঙ্গাটা দেখে এসো তো, ছেড়ে দাও বাগজোলা খালটা দেখে এসো তো। আজকে তুমি এখানে সোয়ারেজের কাজ করছো না, শেষ কবে ড্রেজিং হয়েছে তুমিও জানো না, আমিও জানি না। তোমার ড্রেজিংটা তো করার দায়িত্ব কার? ইরিগেশন ডিপার্টমেন্টের প্রাক্তন মন্ত্রীর নাম কি ছিল বলো তো? শুভেন্দু অধিকারী। এখনকার মন্ত্রীর নাম কি বলো তো? পার্থ ভৌমিক। সে সাংসদ হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে। চেঞ্জ শুনতে পেয়েছো? আরে ভাই,
ছ্যাবলামো করছেন আপনি এটা নিয়ে। এবং এখানে দাঁড়িয়ে দয়া করে শুভেন্দু অধিকারী, যিনি এখন সমাজের বিবেক বিবেক খেলা করেন, তাকে গিয়ে প্রশ্ন করুন যে আপনি তো দীর্ঘদিন ইরিগেশন মিনিস্টার ছিলেন, আপনি আপনার শাসনকালে যে নদী নেটওয়ার্ক ছিল সেই নেটওয়ার্কে আপনি কি সংস্কারের জন্য কি কি করেছেন, এবং তাতে যে দুর্নীতি হতো সেই দুর্নীতি নিয়ে আপনি সরব কেন হননি? তুমি ও তো কম দিন হলো না বিরোধী দলনেতা, যে 2021 2024 3 বছর খাদ্য, কৃষি, শিক্ষা, রেশন, হাসপাতাল দুর্নীতি, সব দুর্নীতি নিয়ে ওকে সরব হতে দেখবে, এবং 100বারও সরব হওয়া উচিত। ইরিগেশন নিয়ে সরব হতে দেখবে না কেন বলো তো? যেই মুহূর্তে কেঁচো খুঁড়তে যাবে কেউটেটা বেরিয়ে পড়বে। সমস্যাটা এই জায়গাটাতে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। ইরিগেশনের সম্বন্ধে একটা খুব চালু কথা হয়ে গেছিল, যদি থাকে ঠিকেদারি কোথায় লাগে জমিদারি। কেন জানো? 100 টাকার কাজ হলে 42 টাকার, 100 টাকার টেন্ডার হলে 42 টাকার কাজ হতো। 58 টাকা কোথায় যেত জানো? সব ইকোসিস্টেমের কাছে। এবং সেই ইকোসিস্টেমের অঙ্গর নাম হচ্ছে, তখনকার নাম ছিল শুভেন্দু অধিকারী, এরপরের নাম হয়েছিল পার্থ ভৌমিক। জেলা পরিষদের কাজ যেটা 5 লাখ টাকার পর্যন্ত তুমি দিতে পারো, তার টেন্ডার দেওয়ার জন্যে টেন্ডার হয়ে গেছে। তো এখন যা ধরো তুমি একজন ভালো কন্ট্রাক্টর যার ক্রেডেন্সিয়াল আছে, তোমাকে ভয় দেখিয়ে সেই নামটা তুলে নিতে হবে। জাহাঙ্গীর, শাহজাহান, এই নামগুলো এগুলো কন্ট্রোল করছে এবং এই কন্ট্রোলটা করতে দেওয়া হচ্ছে। তারপর তুমি বলবে বন্যা কেন হয়েছে, তুমি মাটির বাঁধ বানাবে, তুমি বালির বাঁধ বানাবে, তারপর বাঁধ ভেঙে গেলে তারপর তুমি গিয়ে ওখানে মায়া কান্না করবে। এবং শুভেন্দু অধিকারী গতকাল তার বেতনের 5 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন। মানে আমার তো দেখে চোখে জল চলেছিল। ইম্পর্টেন্সটা এটা নয় যিনি বেতনের 5 লক্ষ টাকা দিলেন, ইম্পর্টেন্ট এটা যে আপনি যখন ছিলেন ইরিগেশন মিনিস্টার তখন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আপনিও প্রশ্নটা করেননি। এবং ডিবিসি থেকে আমরা দেখলাম 2জন প্রতিনিধি রাজ্যের, যে ডিবিসি নিয়ে অভিযোগ ছিল মমতা ব্যানার্জির যে বেশি জল ছাড়া হয়েছে, ভাসিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে, কিন্তু ওখানেই তো আটকে রয়েছে বিভিন্ন ট্রাক বর্ডার সিল করে দেওয়ার পর। এবার কালকের খবর 2জন প্রতিনিধি রাজ্যের পক্ষ থেকে ডিবিসি, তাদের বরখাস্ত করা হয়েছে। আমি বলছিলাম যে কোথায় রাগ? তা রাজ্যের প্রতিনিধি যখন ছিল তখন তো আলোচনা হয়েছিল নিশ্চয়ই। দেখো, কেন্দ্র রাজ্য মানে সম্পর্কে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে, এবং এটা কিন্তু ভারতবর্ষের সব জায়গাতে সত্যি কথাটা সত্যিভাবে স্বীকার করে নেওয়া উচিত। ভারতবর্ষের যে প্রাকৃতিক সম্পদগুলো সেগুলোর অধিকার নিয়ে রাজ্যে রাজ্যে লড়াই আছে। দাক্ষিণাত্যে গেলে কাবেরীর জল নিয়ে লড়াই কর্ণাটক তামিলনাড়ুর ভেতর 100 বছর 150 বছর ধরে আছে। ইভিন এখন গত কয়েকদিন আগে যে এই যে ওয়েনারে বন্যা হলো, সেই বন্যার ক্ষেত্রে একটা অভিযোগ বলা হচ্ছিল তামিলনাড়ু থেকে জল ছাড়া হয়েছে, তার কারণ ওখানে যে বাঁধটা আছে, যে বাঁধটা 150 বছর ধরে হয়নি, এবং এখন কেরালা বলছে যে ওই বাঁধটা ভেঙে নতুন বাঁধ নির্মাণ করতে হবে। কিন্তু যেহেতু বাঁধটা তামিলনাড়ুর আওতায় পড়ছে, ওই কারণে সেই বাঁধটা ভাঙার ক্ষমতা হচ্ছে না। এরকম ঘটনা আছে, এবং ওই কারণে এই সমস্যাগুলো হতে পারে বলেই আমাদের সংবিধান প্রণেতারা কী করেছিল বলতো? 7th শিডিউল, 7ম তপশিলির আওতায় এটা বলা হয়েছিল রাজ্যের আওতায় কি, কেন্দ্রের আওতায় কি, এবং কনকারেন্ট লিস্ট কাকে বলে, যেখানে কেন্দ্র রাজ্য সমন্বয় হবে। যখনই আন্তঃরাজ্য সমস্যা তৈরি হবে না, ধরে নাও ঝাড়খণ্ডে তুমি জানো যে জাস্ট কিছুদিন আগে মেঘালয় এবং আসামের বর্ডার নিয়ে সমস্যা হয়েছিল, এবং মেঘালয় পুলিশ এবং আসাম পুলিশের ভেতর গোলাগুলি চলেছিল, আন্তর্জাতিক নয় গোলাগুলি। তখন অমিত শাহকে স্টেপ ইন করতে হয়েছিল। দুটোই কিন্তু বিজেপি শাসিত রাজ্য বা বিজেপির বন্ধু শাসিত রাজ্য। এই ঘটনাগুলো বাংলায় হয়, উড়িষ্যার সঙ্গে বাংলায় এর আগে সমস্যা হয়েছিল। এবার এগুলো আমরা জানি বলেই কনকারেন্ট লিস্টে এদের নাম আছে, এবং সব রাজ্যে প্রতিনিধি থাকে, এবং ওপরে একজন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসটা করে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই একটা ভিকটিম কার্ড খেলে ফেলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সবথেকে বড় সমস্যাটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল বলেন উনি শাসক উনিই প্রতিপক্ষ। তোমাকে জাস্ট একটা ইনস্ট্যান্স দিলে তোমার হয়তো স্বীকার করতে সুবিধা হবে, বা হয়তো মানে রেফারেন্স আনতে সুবিধা হবে। জাস্ট গত 2 মাস আগে হঠাৎ হকার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়ে পড়লেন। সেখানে উনি বলছেন এই হকারগুলো কি করে বসছে, হকার উচ্ছেদের উচ্ছেদটা উনি করছেন, উচ্ছেদ বিরোধী আন্দোলনটা উনি করছেন। ভাই তুমি প্রশাসক, তুমি একই সঙ্গে শাসক এবং বিরোধী হতে পারো না। হকারগুলো যে কেএমডিএ বসিয়েছে, কেএমডিএটা তোমার ববি হাকিমের আন্ডারে পড়ে।
সে কেন বসালো? রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। সাইমালটেনিয়াসলি এই ইরিগেশনটা আপনার আওতাধীন। আপনি আজকে ডিভিসি থেকে লোককে পদত্যাগ করতে বলছেন বা তারা বরখাস্ত হচ্ছে, এটা ফটো অপটিক্স। তাতে আমার ঘাটালে, পাঁশকুড়াতে, খানাকুলে যারা জলমগ্ন মানুষ তাদের জীবনে সুরাহা হবে না, এবং দুটো মুড়ি 4টে আলু নিয়ে গিয়ে সেলফি তোলাটা তাদের সুরাহা নয়। সুরাহাটা যেটা একটা স্থায়ী সমাধান করতে হবে। আজ থেকে 15 দিন বাদে দুর্গাপুজো, ভাবতে পারছো তাদের দুর্গাপুজোটা কীরকম কাটবে? ছবিতে আমরা দেখছি যে নদীর ধার থেকে বাড়ি ভেঙে পড়ছে 3 তলা 3.5 তলা। এবার এখানে প্রাথমিক প্রশ্ন, নদীর চরে তুমি বাড়ি করতে পারো না, কে লাইসেন্সটা? এবার তোমার প্ল্যানটা স্যাংশন কে করেছে? আমি করেছি? তুমি করেছো? সেই পঞ্চায়েত প্রধানকে বলতে হবে যে তুমি ওটাকে দিলে কি করে। উত্তরাখণ্ডের যখন বন্যা হয়েছে তখন এই একই প্রশ্ন আমরা করেছিলাম, আমরা বিরোধী দল থেকে, যে ভাই তুমি আজকে ওখানে হিমবাহ ভাঙবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু হিমবাহ ভাঙলে যাতে জানমালের ক্ষতি নয়, ওখানে উন্নয়নটাকে নিয়ম মেনে করতে হবে। আজকে তাদের মধ্যবিত্ত মানুষ সারা জীবনে একবার বাড়ি বানায়। 3 তলা 3.5 তলার বাড়ি যখন ভেঙে যাচ্ছে, যারা আক্রান্ত, যারা ভেসে যাচ্ছে, তারা বলছে আমাদের বাজ বাড়ার ইচ্ছে নেই, জমি, দলিল, সম্পত্তি সব চলে গেছে। তোমার এই প্রতিবেদনটা পড়লে তোমার চোখ ফেটে কান্না আসবে। সব ঠিক, কিন্তু এর পাশাপাশি এটাও ঠিক, সেই প্রশাসন ঘুষ নিয়ে এই প্রশ্রয়টা দিয়েছে যে আপনি ওই চরে, আমাদের বাংলার দক্ষিণবঙ্গে চরগুলো এমনভাবে তৈরি, এগুলোকে বলা হয় ভ্যানিশিং আইল্যান্ড, কারণ আজকে চর তৈরি হবে, কালকে চর চলে যাবে, ওই কারণে এখন তুমি করতে পারো না। তোমার আরেকটা কথা বলি, হুগলির বলাগড়ে চলে যাও, সবুজদ্বীপ। সবুজদ্বীপের ওখানে WBTDC একটা প্রাসাদোপম কমপ্লেক্স করেছে, যেখানে উইকেন্ডে লোকজন ঘুরতে যাচ্ছে। আরে ভাই, সেটা একটা চর, আজ বাদে কাল একটা আলেয়া আমফান হবে, এই চরটা চলে যেতে পারে। ইটস পার্ট অফ আ ভ্যানিশিং আইল্যান্ড বস। দক্ষিণবঙ্গে চলে যাও, সুন্দরবন চত্বরে যাও, যেখানে এখন এই উইকেন্ড রিট্রিট তৈরি হয়েছে, সব জায়গায় এরকম হয়েছে। এবার এগুলো রামসার সাইট, কিন্তু এটা রামসার সাইটে তুমি করতে পারো না, এগুলো তুমি করেছো, গত 13 বছরে করেছো, এবং উন্নয়নের নাম WBTDC কিন্তু রাজ্য সরকারের সংস্থা, কোনো বেসরকারি সংস্থা নয়। তাহলে তার মানে তুমি চোখ বন্ধ করে ভাবো ইকোসিস্টেমটা কি হচ্ছে। এবং আমার তোমার জীবনটা এরকমই হবে, আমি সাক্ষাৎকার দেবো একজন বিরোধী পক্ষের নেতা হিসেবে, এখানে আন্দোলন করে সব কিছু করে দেবো, ভারে মা ভবানী। ঠিক যেরকম এই যে গত 43 দিন ধরে এই যে আন্দোলন হলো, সেই 43 বা 42 দিনের আন্দোলনের ভেতর একদিকে আমরা সন্দীপ ঘোষের গ্রেপ্তারের দাবি করেছি, অথচ এই 5 দিনের ভেতরই আমরা দেখেছি বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য, পার্থ, সুকন্যা, অনুব্রত তারা বেল পেয়ে গেছে। কেন বেল পেয়ে গেছে? কারণ তদন্তকারী সংস্থা ঠিক সময় চার্জশিট জমা দিতে পারে। এরা কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার পর পেরোলে ছাড়া পায়নি, এরা দোষী সাব্যস্তই হতে পারেনি। সেটা সাব্যস্ত করার দায়িত্ব আমার, সাব্যস্ত করার দায়িত্ব তোমার। তোমরা আন্দোলন করব, জীবন জীবিকা লড়াই করার পর রাস্তায় নামবো, পথ অবরোধ করবো, একটা সন্দীপ ঘোষ গ্রেপ্তার হবে, তারপর 1 মাস বাদে 1 বছর বাদে প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যাবে, আরেকটা সন্দীপ ঘোষ তৈরি হবে, আমরা ভুলে যাব। এটা সমস্যা।